জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন আইসিইউতে চিকিৎসাধীন নূর। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ। কাকরাইলে নিরাপত্তা জোরদার। বেগম জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর, জানালেন মির্জা ফখরুল। চিন্তিত নন ভোট বিরোধী বক্তব্যে, পিআর ইস্যুকে অযৌক্তিক আখ্যা। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জড়িতদের বড় অংশ চিহ্নিত বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার, পেছনের আরও 3টি গাড়ি, আহত 25। রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। এবং এ যেন অর্থের পাহাড়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে মিলল 32 বস্তা টাকা। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। নিরাপত্তার চাদর চলছে হিসেব নিকেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর মাথায় অনেক জোরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ রায়হান। এর আগে সকালে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান নূরের জ্ঞান ফিরেছে। তিনি আরও বলেন, শুক্রবার রাতের হামলা অত্যন্ত সুপরিকল্পিত। এতে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরাও জড়িত ছিল বলে অভিযোগ তার। এদিকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জন জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় শঙ্কামুক্ত বলা যাচ্ছে না নূরকে। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরাসরি যাচ্ছি সেখানে। এইটা কোন ধরনের বর্বরতা? স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী, যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, সেই সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এই ঘটনা জানতেন? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনা জানতো? গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সরকারের আহ্বানের প্রেক্ষিতে, আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে। আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি। তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন, আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায়, প্রশ্ন করতে যায়, জিএম কাদেরের গুন্ডা বাহিনী, আওয়ামী বাহিনী, তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে। সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি। আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি? আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা সাক্ষী। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি। কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক, সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে
কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়কের অবরোধ করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেইন গেটের সামনে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই অবরোধ কর্মসূচিটি তাদের চলছে এবং এই অবরোধ কর্মসূচি করার কারণে দুই পাশে কিন্তু যে গাড়ি ঘোড়া ছিল সেগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে একটি দলের প্রধানের উপর এভাবে হামলা এটি আসলে ন্যাক্কারজনক এবং এই হামলার সঙ্গে যারা জড়িত সেটি স্পষ্ট যে এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার দাবি করছেন তারা বারবার কিন্তু এই এক দাবি করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে সেই প্রধান ফটকে তারা কিন্তু এই কর্মসূচিটি পালন করছেন। এখানে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা স্লোগানে কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর তারা কিন্তু জাতীয় পার্টির মাধ্যমে তারা পুনর্বাসিত হচ্ছে। এই জাতীয় পার্টি তাদেরকে আবারও রাস্তায় নামানোর চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে আওয়ামী লীগকে। এই জন্য একই সাথে জাতীয় পার্টিরও তারা কিন্তু রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। আপনারা দেখছেন যে তাদের এই কর্মসূচিতে আসলে নানা শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং এই শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে যদিও বলেছেন যে এই রাস্তার অবরোধ তারা তুলে নিয়ে তারা ক্যাম্পাসে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন বলে আমরা জানিয়েছেন। এরই মধ্যে আমরা দেখছি যে রাস্তার যে অবরোধ ছিল এই অবরোধটা কিন্তু তারা তুলে নিয়ে একেবারে রাস্তার পাশে কিন্তু তারা চলে গিয়ে সেই কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা এই অবরোধ কর্মসূচির সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী শফিকের কাছে। ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও কিন্তু নানা সংগঠন কিন্তু ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে নগরীর যে 2 নম্বর গেট রয়েছে সেখানে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে আপ বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আপ বাংলাদেশের পক্ষ থেকে সেখানে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এবং এই যে তাদের যে আন্দোলন এখানে এনসিপি এবং আপ বাংলাদেশ গণ অধিকার পরিষদ সবাই মিলে কিন্তু কিছুক্ষণ পরে যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানে একটি বিশাল একটি সমাবেশ করবে এবং সমাবেশের পরে কিন্তু তারা বলছেন যে তারা রাস্তা ব্লক করবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটি মিছিল আসছে এই যে কর্মসূচির সমর্থনে আরেকটি মিছিল কিন্তু এখানে এসে আমরা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি। আরেকটি মিছিল এখানে এসে দাঁড়িয়ে আছে এবং তারাও কিন্তু এই যে ন্যাক্কারজনক হামলা ঘটনা হয়েছে নুরের উপর সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে উত্তাল এবং তারা বলছে এই কিছুক্ষণ পরে রাস্তা ব্লক আউট করে রাখবে এবং এইতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। তো এনসিপি আপ বাংলাদেশ এবং গণ অধিকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে নুরুল উপর হামলার প্রতিবাদে। চট্টগ্রাম ও রাজশাহী থেকে বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার উপর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের।
তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে প্রার্থীরা কিন্তু তাদের নিজ নিজ পক্ষে বিভিন্ন আবাসিক হলে প্রচারণা চালাচ্ছেন। শনিবার যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন, সেক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত হলে অবস্থান করেন, সেজন্য প্রার্থীরা কিন্তু হলে হলে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট এবং সমর্থন সেটি প্রার্থনা করছেন। পাশাপাশি পুরো ক্যাম্পাস জুড়ে আসলে শিক্ষার্থীদের যতটুকু পদচারণা রয়েছে তাদের আলোচনার অন্যতম একটি বিষয়বস্তুই কিন্তু ডাকসু নির্বাচন। অর্থাৎ দীর্ঘ 6 বছর পরে নির্বাচনটি হওয়ার কারণে চায়ের আড্ডা থেকে শুরু করে সব ধরনের আলাপ আলোচনা কিন্তু ডাকসুকে কেন্দ্র করেই নানা ধরনের তারা আসলে পরিকল্পনা করছেন এবং ভোটের নানা সমীকরণ হচ্ছে। সময় আসলে যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা কাকে ভোট দেবেন সেটি যেমন তারা ভাবছেন, তেমনি আসলে প্রার্থীদের পক্ষে প্রচারণার বিষয়টি যেমন আসছে, ঠিক একইভাবে ভোটার তাদের বিগত দিনের আসলে নানা ধরনের কর্মকাণ্ড বা বিগত দিনে তাদের যে অবদান এবং বিগত দিনে তাদের নানা দিক বিবেচনা করে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ঠিক করবেন। এবং প্রার্থীরা যেটি বলছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য যারা আসলে চেষ্টা করবে, দিনেও যারা নানা ধরনের সেই রেখে তারা প্রার্থী হিসেবে বেছে নেবেন। আর প্রার্থীরাও কিন্তু নানা ধরনের বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান সহ তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত একটি উচ্চ শিক্ষাঙ্গন সেটিতে পরিণত করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের প্রচারণার পঞ্চম দিনের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পের বেশিরভাগ শুল্ক আরোপ অবৈধ, প্রত্যাহারের আদেশ মার্কিন আদালতের, রায় কার্যকর হলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মন্তব্য প্রেসিডেন্টের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসবে পুরো চিত্র। এর ভিত্তিতে বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকেই। বিস্তারিত মাসুদুর রহমানের
আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। 2 হাতে হ্যান্ডকাপ বাঁধে দড়ি দিয়ে ঝুলাই দিত এবং ঝুলাই দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো এবং কারেন্টের শক অনবরত চলতো, পাশাপাশি ব্যাটন দিয়ে আমাকে পিটাইতো। আমরা চাই যে এই 15-16 বছরে যেটা হয়েছে আর কি, শুধু আমাদের সঙ্গে না, গোটা দেশে যাদের সঙ্গে এটা হয়েছে, এই পরিবারের সঙ্গে সবাই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা ফিরে আসে নাই তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। 15তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কমিশন বলছে, গুমে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিশনের। কিভাবে আমাদের ভাইদেরকে বা আমাদের স্বজনদেরকে গুম করে কোথায় রেখেছিল, কি হয়েছে, একটা ধারণা আমরা দিতে পারবো। নিশ্চিত করে বলতে পারি যে গুমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের একটা বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনার চূড়ান্ত জানতে পারবো। প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মনে করে কমিশন। এটার বাস্তবায়নের দায়িত্ব যারা সরকার পরিচালনা করবেন এবং রাজনৈতিক দলের সদিচ্ছার উপর নির্ভর করবে সব, এবং জনগণের সচেতন উপস্থিতি। তারা যখন চিহ্নিত হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে চলে আসবে। ভবিষ্যতে গুম খুন যারা করবেন তাদের মাথায় এই কাজটি করবে। 2010 সালের ডিসেম্বরে এক সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকেই বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 11তম গ্রেডে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকের শূন্য পদে 100% পদোন্নতি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ের প্রাথমিক সহকারী শিক্ষকদের শুধু ঢাকা শহর নয়, সারা দেশ থেকে কিন্তু শিক্ষকগণরা এখানে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তারা সমাবেশে অংশ নিয়ে তাদের দাবিগুলো উপস্থাপন করছেন। দীর্ঘদিন ধরে চলা সেই দাবিগুলোর মধ্যে 3টি দাবি মূলত এখন আজকে তারা চাওয়া যে তাদের যেই 11তম গ্রেড রয়েছে সেই 11তম গ্রেডে বেতন দেওয়া সহ যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে 100% শতভাগ পদোন্নতির মাধ্যমে সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে এবং 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড প্রদানের উন্নতির স্কেলে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করা যাবে কিনা সেটি কিন্তু বলা হয়েছে। মূল দাবি যে বিষয়টি হচ্ছে যে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 11তম গ্রেড কিন্তু বেতন নির্ধারণ করতে হবে বলে যে বিষয়টি বারবার এই দাবিগুলো জানানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাদের দাবিটি চলে আসছে। এর আগে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে 18 জুলাই কিন্তু এই শহীদ মিনারে সমাবেশ করেছেন তারা এবং সেই সমাবেশে সহকারী প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু বিভিন্ন পরিষদ রয়েছে, বেশ কয়েকটি সংগঠন রয়েছে, সেই সংগঠনরা একত্রিত হয়ে 3টি ঘোষণা দিয়েছেন। তার মধ্যে 18 সেপ্টেম্বর এর মধ্যে এই দাবিগুলো আদায় না হলে 30 সেপ্টেম্বর থেকে কিন্তু সারা দেশে তারা হচ্ছে যে তাদের যেই শিক্ষক কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু স্থগিত ঘোষণা করবে বলে বলেছেন। তো আজকে সমাবেশে ঢাকা সহ সারা দেশের শিক্ষকরা অংশগ্রহণ করে যে দাবিটির কথা বলছেন 3 দফা দাবি, সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে, সেই পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সমাবেশে অংশ নেওয়াটা কিন্তু চালিয়ে যাবেন বলে বলছেন এবং এই সমাবেশ থেকে আজকে কিন্তু তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করেন, কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানিয়েছেন, ঘোষণা করা হবে বলে আসলে হুঁশিয়ারি দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলতে চাই যে সকাল 10টা থেকে শুরু হয়েছে তাদের এই সমাবেশ এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অনেক শিক্ষকরা কিন্তু একত্রিত হয়েছেন এই সমাবেশে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কোনায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। যেতে বাধ্য হলো, আশ্রয় নিল তাদের রাজ্যের, তাদের আশ্রয়দাতার রাজ্যে। আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করার ইতিহাস।
আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরহ জনগণকে হত্যা করার ইতিহাস। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই। তারপরেও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে, তারপরেও তারা দৃষ্টতা দেখায়। যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে অভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে তারা তকমা দিতে চায়। তাদের সেই স্পর্ধার জবাব আমাদেরকে দিতে হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে। আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান, তাহলেই করে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে। যদি আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পরে ফ্যাসিবাদের জন্ম হবে না এদেশে আর কখনো। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, জন্ম না হয়। সাংবিধানিক ভাবে অথবা সংসদীয় ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়। সেই লক্ষ্যে আজকে যারা গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন, আমরা তাদের সাথে একমত। আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যে সমস্ত সংস্কারগুলো ঐকমত্য কমিশনে ঐকমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি। তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। নেত্রকোনায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় যাত্রীবাহী 4টি বাস। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। এদিকে বন্ধ থাকার 1.5 ঘন্টা পর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় সকাল 9:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর 5চর সোনার বাংলা মার্কেট এলাকায় ফরিদপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ডিভাইডারের উপর উঠে যায়। এতে আহত হন 5 জন। একই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা ঢাকাগামী আরও 3টি বাস নিয়ন্ত্রণ নিতে গিয়ে আলাদা দূরত্বে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন আরও 20 জন। সবগুলো বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে মহাসড়কে বন্ধ হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এতে সড়কে আটকা পড়ে শতাধিক গাড়ি। দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে নিলে প্রায় 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। রাজধানীর যানজট নিরসনে আজ থেকে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 7টি ইন্টারসেকশনে চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। সাইফুল রুদ্র রিপোর্ট। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3 বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিটিসিএ নির্বাহী পরিচালক জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। মানুষ যাতে এটাতে একটু অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। যে মানে এই বিষয়ে আসলে আমাদের একটু যাত্রী সাধারণ এবং চালকদেরকে যাতে অভ্যস্ত করানো যায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শহর জুড়ে এই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে 2 সিটি কর্পোরেশন। নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে
অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য, এবং কুয়েট ইজ রেডি টু অ্যাসিস্ট করার জন্য। বড় বড় রোডগুলোকে আমরা এটার আওতায় আনতে থাকি। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। আমাদের আপৎকালীন সময়ে আমাদের ডিএমপির ভিডিও ট্রাফিক টিম থাকবে, তারা যারা এই যে স্টপ লাইন ভায়োলেট করবে, উল্টা রাস্তা আসবে বা উল্টাপাল্টা চলবে, ভিডিও করে মামলা করা হবে, ম্যানুয়ালি মামলা করা হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার পড়লে ওই ইমপ্রুভমেন্টটা করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সিলেটে আজ প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট নন শামীম, খেলানো হতে পারে সোহানকে। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে ভালো পারফরম্যান্সের আশা। International series against an international team, and that's where our focus is on this. টাকার পাহাড়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 32 বস্তা টাকা। আছে ডলার, পাউন্ড সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে 11টি লোহার সিন্দুক খোলা হয়। পরে 32টি বস্তায় ভরে টাকা নেওয়া হয় মসজিদের 2য় তলায়। মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। গণনার কাজে অংশ নেন 3 শতাধিক মানুষ। সাধারণত 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। সবশেষ 12 এপ্রিল 9 কোটি 20 লাখ টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এই মুহূর্তে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশাল মসজিদের এই মেঝেতে ব্যস্ত সবাই, সবার সামনেই টাকার পাহাড়। চলছে টাকা গণনার কাজ। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া টাকা গণনার দৃশ্য। প্রতি 3 থেকে 4 মাস পর পরই এমন দৃশ্য দেখা যায়। সকাল 9টায় এই দান বাক্সে টাকা গণনা শুরু হয়েছে। কিশোরগঞ্জ শহরের যে ঐতিহ্যবাহী যে 2টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, জামিয়া ইমদাদিয়ার 2 শতাধিক শিক্ষার্থী এবং এই পাগলা মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী সহ রূপালী ব্যাংকের 60 জনেরও বেশি কর্মকর্তা কর্মচারী সবাই মিলে এই টাকা গণনার কাজ করছে। এর আগে সকাল 7টা 15 মিনিটে পাগলা মসজিদের দান বাক্স 11টি দান বাক্স খোলা হয় এবং এরপর থেকে 11টি দান বাক্স সহ 13টি দান বাক্সের টাকা এই 32টি বস্তায় ভর্তি করে মসজিদের 2য় তলায় এনে গণনা কাজ চলছে। এখানে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে টাকা গণনাকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক ফৌজিয়া খান আমাদেরকে জানিয়েছেন যে টাকা গণনা চলবে সন্ধ্যা পর্যন্ত এবং এরপরই জানা যাবে যে আসলে আজকে কত টাকা পাওয়া গিয়েছিল। আপনাকে আমরা যদি বলি, আমরা সকাল থেকে দেখেছি যে দান বাক্সগুলো থেকে টাকা ভর্তি বস্তা যখন এই মেঝেতে ঢালা হয় তখন এই বাংলাদেশি নগদ টাকা ছাড়াও বিভিন্ন স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলার, ইয়ানি সব বিভিন্ন দেশের মুদ্রা সহ রুপি রয়েছে, এখানে ডলার রয়েছে এবং বিভিন্ন দেশের মুদ্রা এবং অসংখ্য চিঠিপত্র এখানে রয়েছে। যারা মনোবাসনা পূর্ণ করার জন্য এইসব চিঠিতে তাদের মনের বাসনার লিখে তুলে ধরা হয়েছে আল্লাহর কাছে। আপনাকে যদি বলি, এই পাগলা মসজিদে যে মানুষের যে বিশ্বাস যে এখানে সরল মনে দান করলে মনের বাসনা পূর্ণ হয়, আর সেই বিশ্বাস থেকেই মানুষ এখানে দান করতে আসেন। এবং গত 12 এপ্রিল এই দান বাক্স খোলা হয়েছিল, তখন এখানে টাকা পাওয়া গিয়েছিল 9 কোটি 17 লাখ টাকা। তো আজকে কি পরিমাণ টাকা পাওয়া যাবে সেটি জানা যাবে টাকা গণনা শেষ হওয়ার পর। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে দান বাক্সে পাওয়া টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ। কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ভোলায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরের নবী মসজিদ রোড এলাকায় ফজরের নামাজ পড়ার জন্য বের হলে বাড়ির সামনেই সাইফুল্লাহ আরিফের লাশ পড়ে থাকতে দেখেন তার বাবা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আরিফ সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান
ঢাকা বিভাগের বায়ুর মান ৯৮, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৬%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৪, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮০। রাজশাহী বিভাগে বায়ুমান ৮০, যা সন্তোষজনক, আর্দ্রতা ৭২। সিলেট বিভাগে বায়ুর মান ৫০, এটি ভালো, বাতাসের আর্দ্রতা ৮২%। খুলনা বিভাগের বায়ুর মান ৫৫, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৮। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৮, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৬৭। রংপুর বিভাগে বায়ুমান ৭৮, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৭২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৫০ আর সবচেয়ে খারাপ ঢাকাতে ৯৮। দেখছেন সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEPA আইনের অপব্যবহার করেছেন। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের খবর। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে আজ। সিলেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে ৩বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। ডাচদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে কঠিন পরীক্ষা নিতে পারে ডাচরা, এমনটাই মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা নেদারল্যান্ডসও ছাড় দিতে নারাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন আইসিইউতে চিকিৎসাধীন নূর। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ। কাকরাইলে নিরাপত্তা জোরদার। বেগম জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর, জানালেন মির্জা ফখরুল। চিন্তিত নন ভোট বিরোধী বক্তব্যে, পিআর ইস্যুকে অযৌক্তিক আখ্যা। এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার, পেছনের আরও 3টি গাড়ি, আহত 25। রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।